একজন মুসলিম হিসেবে, একজন বাঙালি জাতি হিসেবে, একজন মানুষ হিসেবে নিজের মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখার জন্য হলেও অন্যায়কে পরিহার করতে শিখুন। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে শিখুন। কারণ পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, কোনো ক্ষমতাও চিরস্থায়ী নয়। মনে রাখবেন, দিন শেষে আপনাকে আপনার রবের কাছেই ফিরে যেতে হবে। আসসালামু আলাইকুম, আমি রিমা যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সংসারের টুকিটাকি কাজকর্ম, রান্না, এই সব কিছু নিয়ে সাজিয়ে নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আপু ভাইয়েরা সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আজকের ব্লগটি আমি সকালের নাস্তার পর থেকেই শুরু করেছি। আপনাদের ভাইয়া আমার আব্বাজান দুজনে তো যার যার গন্তব্যস্থানে চলে গেছে। আমি অফ ক্যামেরায় অনেক কাজ গুছিয়ে নিয়েছি। আর এই যে এখন প্রত্যেকটা রুমের জানালাগুলো আমি খুলে দিচ্ছি, এখান থেকে ক্যামেরাটা অন করেছি। একটানা এতদিন বৃষ্টি হয়েছে, আর আজকে তো খুব সকাল সকালই সূর্যি মামা দেখা পেয়েছি। তো সূর্যি মামার সাক্ষাৎ পাওয়ার পরে যে এত ভালো লাগছিল। একটানা অনেকদিন বৃষ্টি হলে না রুমের ভিতরে কেমন একটা গন্ধ হয়, আমার কাছে তো সেরকমটাই মনে হয়। সেই সাথে কেমন যেন একটা স্যাঁতসেঁতে ভাব লাগে। তো সূর্যি মামা দেখা পাওয়ার সঙ্গে সঙ্গেই জানালাগুলো খুলে দিলাম, যাতে বাইরে থেকে একটু আলো বাতাস রুমের ভিতরে আসে এবং রুমের এই গন্ধটা যেন দূর হয়ে যায়। তো যাই হোক, আপনাদের সাথে না প্রতিদিনের সকালের নাস্তাটা ওইভাবে আমি শেয়ার করতে পারি না। সকালটা রীতিমতন একটা যুদ্ধক্ষেত্র আমার কাছে শুরু হয়। মানে 7:30টার ভিতরেই তো তারা বাবা ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর আমাকে তো খুব সকাল সকালেই রান্নাঘরে যেতে হয় সকালের খাবারটা তৈরি করতে। তো ক্যামেরাটা অন করে যদি ওইগুলো ক্যাপচার করতে যাই, তাহলে তাদেরকে আমি সময় মতন সকালের খাবারটা দিতে পারি না। এই জন্য বেশিরভাগ সকালটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো সব রুমেরই জানালাগুলো খুলে দিয়েছি, কিছু আপনাদের সাথে শেয়ার করেছি, কিছু অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে বেশ কিছু কাপড়ও ভাঁজ করে নিয়েছি। আর এখন এই যে যার যার স্থান মতন রেখে দিচ্ছি। গতকালকেই কাপড়গুলো ম্যাশিংয়ে দিয়েছিলাম, সারাদিন সারা রাত বেলকনিতে ছিল, সব কাপড়ই শুকিয়ে গেছে। এর মধ্যে আম্মু বাড়িতে চলে এসেছে। আম্মু তো সকালে হসপিটালে গিয়েছিল ডায়াবেটিক্স পরীক্ষা করতে, আসার সময় কিছু পুরি আর সিঙ্গারা নিয়ে এসেছে। তো মা মেয়ে গল্প করছি আর পুরি সিঙ্গারা খেয়ে নিচ্ছি। তো পুরি সিঙ্গারা খাওয়ার আগে আমি বেসিংয়ে হারপিক লাগিয়ে রেখেছিলাম। আমি সবসময় বেসিং হারপিক দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি, আর আমার কাছে তো মনে হয় এটাই সহজ হয়। আমার কাছে এটাই সহজ মনে হয়। তো বেলকনিতে যে বেসিংটা আছে, আমার কি বলবো, প্রতিদিন কিন্তু মানে এই তারের মাজনি দিয়ে সেটাকে ডলে ডলে পরিষ্কার করতে হয়, যেহেতু আমার খোলামেলা বেলকনি। বাইরে থেকে না প্রচুর ধুলাবালু উড়ে এসে পড়ে। আর সাদা বেসিং প্রতিদিন যদি ডলে ডলে পরিষ্কার না করি, ওটা মনে হয় যেন আমি 1 বছর পরিষ্কার করিনি। আমার কাছে তো সেরকম মনে হয়। তো মাঝে মধ্যে বিরক্ত হয়ে আপনাদের ভাইয়াকে বলি, ওই বেসিংটা তুমি খুলে রেখে দাও, কারণ এত কষ্ট আমার আর ভালো লাগে না। ডাইনিংয়ের এই বেসিংটা 4-5 দিন পরে এভাবে একটু তারের মাজনি দিয়ে পরিষ্কার করলে কিন্তু হয়ে যায়, কারণ প্রতিদিন তো পানি দিয়ে পরিষ্কার করে রাখি। তো যাই হোক, বেলকনির বেসিংটার সাথে আমার পাড়া মানে ভীষণ দায় হয়ে পড়েছে। তো বকবক করতে করতে আমি বেসিংটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে সেলফ র্যাক, এগুলো সব কিছু সুন্দর করে মুছে নিচ্ছি। আমার সংসারে যে ফার্নিচারগুলো আছে, তারপরে এই যে জিনিসপত্রগুলো আছে, আমি যখন যেটা পরিষ্কার করি সেটা কিন্তু খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে করার চেষ্টা করি। এজন্য কিন্তু আমার সংসারে প্রত্যেকটা জিনিস সবসময় পরিপাটিভাবে গোছানো থাকে। আর এতে করে না আমার নিজের কাছে অনেকটাই শান্তি লাগে। আর চোখের সামনে সবসময় যদি সাজানো গোছানো একটা জিনিস দেখতে পাওয়া যায়, এর মতন একটা আত্মতৃপ্তি আমার কাছে আর কোনো কিছুতে লাগে না। কি বলবো, মানে আমার ভীষণ ভালো লাগা কাজ করে। তো যাই হোক, আমি চেষ্টা করি আমার সংসারটাকে সবসময় পরিষ্কার পরিপাটিভাবে গুছিয়ে রাখার জন্য। তো এই যে এখন আমি নিচের অংশটুকুও কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি, মানে যখন যে কাজটা করব সেই কাজটা একদম ক্লিনভাবে করার চেষ্টা করি। তো বেসিন কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে, আর অফ ক্যামেরায় কিছু ডিমও পরিষ্কার করে নিয়েছিলাম, সেগুলো এখন ফ্রিজে রাখছি। তো এই ডিম রাখতে রাখতে এখন কিছু কথা আপনাদের সাথে একটু বলি। আমাদের সবার ভালোবাসার কলিজার আপু, মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেনের শিশির আপু তার গত ভিডিওতে আমার চ্যানেলের কথা তার ভিডিওতে বলেছে। আর সেখান থেকে কিন্তু অনেক আপুরা আমার পরিবারে এসেছেন। তো সেই সকল আপুদের উদ্দেশ্যেই আমি এই কথাগুলো বলছি। প্লিজ আপুরা, আপনারা কেউ ধৈর্যহারা
হয়ে আমার কাছ থেকে চলে যাবেন না, কারণ অনেকেই আমার পরিবারে এসেছেন। আমি একসাথে তো সবার পরিবারে যেতে পারবো না, ইউটিউবেরও নিয়ম আছে। আমি নিয়ম মেনে আস্তে আস্তে আপনাদের সবার পরিবারে যাব। তো কেউ আমাকে ভুল বুঝবেন না, ইনশাল্লাহ আমি কিন্তু আপনাদের সবার কাছেই যাব এবং আমি আপনাদেরকে ফুল সাপোর্ট দিব। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যখন যার ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ওয়াচ করবেন, কেউ টেনে টুনে ভিডিও দেখবেন না। আমি সবার উদ্দেশ্যে বলছি, যারা এসেছেন এবং যারা আগে থেকেই আমার ভিডিওগুলো দেখছেন, আমি সবার উদ্দেশ্যে কথাটা বলছি। প্লিজ কেউ একটুও ভুল বুঝবেন না। আর অনেকে আমার কমিউনিটিতে একটা ছোট্ট কমেন্টস করেছেন, সেই সকল আপুদেরকে বেশি বেশি ধন্যবাদ, কারণ কমিউনিটিতে কমেন্টস করলে না তার পরিবারে যেতে অনেকটাই সুবিধা হয়। আর যারা ভিডিওতে কমেন্টস করেন সেখানে যেতে গেলে না অনেকটাই কষ্ট হয়। তো যাই হোক, আজকে যারা আবার নতুন করে আমার ভিডিওটি দেখবেন, আপনাদের হাতে যদি সময় থাকে তো আপনারা আমার কমিউনিটিতে একটা ছোট্ট মেসেজ করে যেতে পারেন। তো বকবক করতে করতে আমি দুপুরে রান্নাটাও কিন্তু শুরু করে দিয়েছি। বেগুন আর ইলিশ মাছ দিয়ে রান্না হয়ে গেছে, তো সেটা আর ক্যাপচার করিনি। এখন আমাদের উত্তরাঞ্চলের রংপুরের একটা বিখ্যাত রান্না একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমি তো যশোরের মেয়ে, কিন্তু রংপুরের এই রান্নাটা যে আমার এত পছন্দের কি বলবো। আমার চাইতে আপনাদের ভাইয়াই বেশি পছন্দ করে। আমি যেদিন তাকে প্রথম এই রান্নাটা করে দিয়েছিলাম, সে তো আমাকে প্রায় প্রায় বলে এই রান্নাটা করে দিতে। তো আমি একটু শিশির আপুর কথা বলতে চেয়েছিলাম, তো ভাবছি যে তার আগে এই রান্নার বিষয়ে কিছু কথা একটু বলে নিই আপনাদের সাথে। তো আমি প্রথমে কিছু পেঁয়াজ কুচি, আস্ত গোটা গরম মশলা আর তেজপাতা সুন্দর করে ভেজে নিয়ে তার ভিতরে আমি পেঁয়াজ এবং শুকনা মরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেটাও দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, লবণ সব কিছু পরিমাণ মতন দিয়ে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর এই রান্নার ক্ষেত্রে মশলাটা কিন্তু সুন্দর করে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছিলাম। আর এই যে পানিটা যখন এভাবে ফুটে যাবে, একটা একটা করে আমি ডিম পানির ভিতরে দিয়ে দিব। তো একটু সাবধানেই কিন্তু ডিম দিতে হবে, কারণ একটার সঙ্গে একটা ডিম লেগে গেলে কিন্তু ছাড়াতে গেলে আবার ভেঙে যাবে। তো খুব সাবধানের সাথে কিন্তু আমি একটা একটা করে ডিম দিচ্ছিলাম। এখানে আমি 5টা ডিম দিয়েছি। তো এই ডিমটা যখন আমি ভাঙছিলাম তখন কুসুমটা একটু ভেঙে গিয়েছিল। তো এভাবেই কিন্তু ডিম রান্না করলে যে কি মজা লাগে, এটা তো রংপুরের একটা বিখ্যাত রান্না। আর তারা তো ডিম তেলানি বলে, তো আমিও সেইভাবেই কিন্তু ডিম তেলানিই বললাম। তো সব ডিমগুলো দেওয়ার পরে আমি 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর ঢাকনাটা না খুলে 3 মিনিট পরে এভাবে আমি একটু কড়াইটা ধরে নাড়িয়ে দিয়েছি। তো যাই হোক, ওটা তো হিটারের পরে হচ্ছে, আর বাইরে রোদ্রে এখন আমি কিছু শুকনা মরিচ দিয়েছি। এই শুকনা মরিচগুলো সব আমি ব্লেন্ড করব। তো একটা শুকনা মরিচ 3 থেকে 4টে টুকরো করে নিয়েছি, নিয়ে মাঝখান থেকে বিচিগুলো সব ফেলে দিয়েছি। আর শুকনা মরিচ গুঁড়া করার সময় আমি সবসময় বিচি ফেলে দিয়ে গুঁড়া করি, এতে করে শুকনা মরিচের কালারটা যেটা গুঁড়া করা হয় কালারটা ভীষণ ভালো আসে। তো এখন বলি আমাদের ভালোবাসার শিশির আপুর কথা। আপুর কথা যত বলবো আমার তো মনে হয় তত কমই বলা হয়ে যাবে। এক কথায় অসাধারণ একজন মানুষ, অসাধারণ তার ব্যক্তিত্ব, তার কোনো কিছুরই তুলনা হয় না। তো শিশির আপু যখন তার ভিডিওতে তার মুখে আমার নাম এবং আমার চ্যানেলের নাম, সেই সাথে আমার এত প্রশংসা করছিল, বিশেষ করে যখন আপু বিশ্বাসের কথাটা বলেছিল, তখন না আমার 2 চোখ বেয়ে পানি পড়ছিল। কারণ এই পৃথিবীতে বিশ্বাস কেউ কাউকে করতে চায় না। বিশ্বাস অর্জন করতে কিন্তু অনেকটা সময় লাগে, আর বিশ্বাস ভাঙতে কিন্তু 1 সেকেন্ডও সময় লাগে না। তো আপুকে তো আমি কখনোই ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ আপুর জায়গা আমার মনের ভিতরে। মহান আল্লাহ পাককে বলবো, আল্লাহ পাক আপুর মনে যত আশা আছে তুমি সব আশা পূরণ করো, তাকে নেক হায়াত দান করো, আমিন। তো আপুর পরিবার থেকে যারা আমার পরিবারে এসেছেন, আশা করছি আপনারা আমার কাছে থাকবেন, আমিও সবসময় আপনাদের কাছে থাকব। তো কথা বলতে বলতে আমার কিন্তু ডিম তেলানিটা রান্না হয়ে গেছে, এই যে আমি বাটিতে উঠিয়ে নিলাম। আর অনেক কথা বললাম কিন্তু আজকে ভিডিওতে আপনাদের সাথে, একটু বকবক করার স্বভাব আমার আছে। তো একটু ধৈর্য ধরে আমার এই বকবকগুলো আপনারা শুনবেন, আর সম্পূর্ণটা শোনার পর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই আমাকে দিয়ে যাবেন। আর প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না, পাশে আছি, পাশে থাকবো। দয়া করে এই কথাটি কেউ কমেন্টসে লিখবেন না, আমি আবারও বলছি। আর আজকে আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওভারঅল আমার ভিডিওটি কেমন লেগেছে, অনেক বড় কমেন্টস আপনাদের করতে হবে না, ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে আপনারা আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবার সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।